একটা যুদ্ধ শুরু হওয়ার বহু আগে থেকেই বন্দুক গর্জে না, মিসাইল ছোড়া হয় না, সীমান্তে ট্যাঙ্কও নামে না। তবু যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে যায়। সেতু তৈরি হয়, টানেল খোঁড়া হয়, রেল লাইন বসানো হয়, নতুন সেনাঘাঁটি তৈরি হয়, নৌঘাঁটিতে যুদ্ধ জাহাজ মোতায়েন করা হয়, স্যাটেলাইট মহাকাশ থেকে প্রতিপক্ষের প্রতিটি নড়াচড়া পর্যবেক্ষণ করা হয়। এসব দেখে সাধারণ মানুষ ভাবে, যুদ্ধ কি আসছে? যুদ্ধ লেগেই যাচ্ছে হয়তো। কিন্তু সামরিক পরিকল্পনাবিদরা একে যুদ্ধের প্রস্তুতি বলেন না, তারা বলেন থিয়েটার অফ ওয়ার, যুদ্ধ মঞ্চ। ইদানিং ভারতকে নিয়ে আলোচনা হলেই এই শব্দটি শোনা যাচ্ছে। শিলিগুড়ি করিডর, ব্রহ্মপুত্রের নিচে ট্যানেল, নতুন গ্যারিসন, আন্দামান নিকোবর, অপারেশন সিন্দুর, এগুলো কি বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ঘটনা, নাকি ভারতের সেই কৌশলের অংশ, থিয়েটার অফ ওয়ার? ভারত কি একই সঙ্গে চীন, পাকিস্তান ও বাংলাদেশের দিক বিবেচনা করে এসবের মধ্যে নতুন নতুন সামরিক থিয়েটার সাজাচ্ছে? আজ আমরা কোনো গুজব নয়, কোনো রাজনৈতিক স্লোগান নয়, বরং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ধারণা থিয়েটার অফ ওয়ার এর জন্ম থেকে বর্তমান পর্যন্ত পুরো বিষয়টি বুঝে নেব। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন। থিয়েটার অফ ওয়ার আসলে কি? থিয়েটার শব্দটি শুনলে আমাদের মনে পড়ে নাট্যমঞ্চ, যেখানে অভিনেতারা অভিনয় করেন। কিন্তু সামরিক ভাষায় থিয়েটার বলতে বোঝায় যে ভৌগোলিক এলাকায় একটি যুদ্ধ পরিচালিত হয় সেই স্থানের সাময়িক কৌশলগত আয়োজনকে, অর্থাৎ যুদ্ধের মঞ্চ। এই মঞ্চ শুধু সীমান্ত নয়, এর মধ্যে থাকে স্থলপথ, আকাশ সীমা, সমুদ্র, যোগাযোগ ব্যবস্থা, সেনা পরিবহন, এমনকি সাইবার ও মহাকাশও। এই ধারণার জন্ম কোথায়? ঊনবিংশ শতকের প্রুশিয়ান এক সামরিক চিন্তাবিদ তিনি এই ধারণাটি এনেছিলেন। তিনি বলেছেন, কেবল সৈনিকদের লড়াইটাকে যুদ্ধ বলে না, যুদ্ধ রাষ্ট্রের সামগ্রিক শক্তির একটি কৌশল এবং প্রয়োগ। পরে ইউরোপে তার এই ধারণাকে কেন্দ্র করে সেনাবাহিনীর মধ্যে এক ধরনের উপলব্ধি হয়, এক ধরনের নীতি অনুষ্ঠিত হয়। সেখান থেকেই ধীরে ধীরে থিয়েটার অফ ওয়ার এর ধারণার বিকাশ। কিন্তু এটি সবচেয়ে জনপ্রিয় হয় দ্বিতীয় মহাযুদ্ধের সময়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে একসঙ্গে কয়েকটি যুদ্ধ চলছিল। এই কারণেই ইতিহাসে আমরা শুনি ইউরোপিয়ান থিয়েটার, প্যাসিফিক থিয়েটার, নর্থ আফ্রিকান থিয়েটার। এবার আসি ভারতে। অনেক বছর ধরে ভারতের তিন বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী, প্রায় স্বাধীনভাবে কাজ করত। কিন্তু বর্তমান বিশ্বের যুদ্ধ বদলে গেছে। এখন ড্রোন আকাশে উঠছে, মিসাইল সমুদ্র থেকে ছোড়া হচ্ছে, স্যাটেলাইট মহাকাশ থেকে তথ্য পাঠাচ্ছে, সাইবার আক্রমণে বিদ্যুৎ কেন্দ্র অচল হয়ে যাচ্ছে। তাই আধুনিক যুদ্ধে শুধু একটি বাহিনী দিয়ে যুদ্ধ জেতা সম্ভব নয়। এ কারণেই ভারত শুরু করেছে ইন্টিগ্রেটেড থিয়েটার কমান্ডের ধারণা। এটি একটি নতুন ধারণা। এর উদ্দেশ্য একই যুদ্ধক্ষেত্রে তিন বাহিনীকে একটি কমান্ডের অধীনে এনে দ্রুত ও সমন্বিতভাবে কাজ করা। ভারতের নতুন থিয়েটার ও শিলিগুড়ি করিডোরের রহস্য। কল্পনা করুন, আপনি একটি দেশের সামরিক পরিকল্পনাবিদ। আপনার দেশের এক অংশের সাথে আরেক অংশের যোগাযোগে রয়েছে মাত্র 20 থেকে 22 কিলোমিটারের চওড়া একটি প্রশস্ত স্থলপথ। এই পথটি বন্ধ হয়ে গেলে দেশের 5 কোটিরও বেশি মানুষ বসবাসকারী উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের স্থল যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে যেতে পারে। ভারতের জন্য এই সরু করিডোরটির নাম শিলিগুড়ি করিডোর। অনেকে এটিকে চিকেন নেক বলে বা মুরগির গলা বলেও চেনেন। কেন এটি এত গুরুত্বপূর্ণ করিডোর? কারণ এর পশ্চিমে নেপাল, পূর্বে বাংলাদেশ, উত্তরে ভুটান আর কিছুটা দূরে চীনের তিব্বত। এই ভৌগোলিক অবস্থানের কারণে শিলিগুড়ি করিডোর শুধু একটি বড় সড়ক নয়, এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলে পৌঁছানোর প্রধান স্থলপথ। এই পথ দিয়েই চলাচল করে সেনা, রসদ, জ্বালানি, রেল যোগাযোগ এবং জরুরি সামরিক সরঞ্জাম। ভারতের নতুন গ্যারিসন নির্মাণ করা হচ্ছে, সেটি আক্রমণের প্রস্তুতি নাকি প্রতিরক্ষা? সাম্প্রতিক বছরগুলোতে উত্তর পূর্ব ভারতে নতুন সামরিক স্থাপনা, সড়ক ও লজিস্টিক সুবিধা বৃদ্ধি নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু এখানেই একটি প্রশ্ন গুরুত্বপূর্ণ ভাবে এসে যায়। একটি দেশ যখন সীমান্তে সেনা মোতায়েন বাড়ায়,
সেটি কি সবসময় আক্রমণের প্রস্তুতি হিসেবে? উত্তর হলো সবসময় সেটি না। বিশ্বের অধিকাংশ দেশই সম্ভাব্য সংঘাতের আগে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ায়। এ কারণে কোনো অবকাঠামো নির্মাণকে শুধু আক্রমণের প্রমাণ হিসেবে দেখলে পুরো চিত্রটি ধরা পড়ে না। প্রশ্ন আসে, এই পুরো কৌশলে বাংলাদেশের অবস্থান কোথায়? ভূগোলের দিকে তাকালে দেখা যায় বাংলাদেশ শিলিগুড়ি করিডোরের ঠিক দক্ষিণে, অর্থাৎ ভারতের দৃষ্টিকোণ থেকে এই অঞ্চলটি কৌশলগতভাবে দারুণ সংবেদনশীল। এ কারণে বাংলাদেশ ভারত সম্পর্ক ভালো থাকলে ভারতের নিরাপত্তা হিসাব একরকম হয়, আর সম্পর্ক খারাপ হলে তাদের নিরাপত্তা পরিকল্পনায় নতুন হিসাব যোগ হয়। তবে এখানেও একটি বিষয় পরিষ্কার করা জরুরি, এ পর্যন্ত এমন কোনো প্রকাশ্য সরকারি নথি সামনে আসেনি যেখানে ভারত বাংলাদেশকে শিলিগুড়ি করিডোরের বিরুদ্ধে সামরিক হুমকি হিসেবে ব্যাখ্যা করছে। নানা কূটনৈতিক মহল, পত্রপত্রিকায় নানা রকম আলোচনা, জল্পনা, কল্পনা চলছে, এটি সত্যি। কিন্তু ভারতের অফিসিয়ালি কোনো প্রকাশ্যে এ ধরনের বিবৃতি আসেনি, বা কোনো দায়িত্বশীল ব্যক্তি সে অর্থে কোনো রকম কথা ব্যক্ত করেননি। তবে অনেক কৌশল বিশ্লেষক মনে করেন ভারত তার নিরাপত্তা পরিকল্পনায় সব সম্ভাব্য পরিস্থিতি সবসময় বিবেচনায় রাখে। এটাই আধুনিক থিয়েটার অফ ওয়ারের মূল পরিকল্পনার দর্শন। একটি যুদ্ধমঞ্চে একাধিক প্রতিপক্ষ থাকতে পারে। ভারতের নিরাপত্তা পরিকল্পনাকে বুঝতে হলে কেবল বাংলাদেশের দিকে তাকালে হবে না। ভারত একই সঙ্গে নজর রাখছে উত্তরে চীন, পশ্চিমে পাকিস্তানকে, এবং ভারত মহাসাগরের ক্রমবর্ধমান চীনা উপস্থিতির দিকে। অর্থাৎ ভারতের সামরিক পরিকল্পনাবিদদের কাছে প্রশ্নটি একক প্রশ্ন নয়, কোনো একটি দেশের প্রশ্ন নয়, বরং যদি একাধিক দিক থেকে একই সময়ে এই চাপ আসে তাহলে কিভাবে দ্রুত প্রতিক্রিয়া জানাবে সেটিরই প্রশ্ন। এই প্রশ্নের উত্তর খুঁজতেই তৈরি হচ্ছে নতুন কমান্ড কাঠামো, নতুন অবকাঠামো এবং নতুন নতুন কৌশল। ভারত চীন মালাক্কা প্রণালী ও নতুন সামরিক থিয়েটার। এতক্ষণ আমরা কথা বললাম স্থলভাগ্যের বিষয়ে, কিন্তু আধুনিক যুদ্ধ আর শুধু পাহাড়, নদী বা সীমান্তে সীমাবদ্ধ নেই। আজকের পৃথিবীতে একটি দেশের ভাগ্য অনেক সময় নির্ধারণ করে সমুদ্র। এই সমুদ্র সামরিক ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ যুদ্ধ বদলেছে। যে দেশ সমুদ্রপথ নিয়ন্ত্রণ করতে পারে সে শুধু যুদ্ধ নয়, বিশ্ব বাণিজ্যকেও প্রভাবিত করতে পারে। আর এখানে এসে যায় দুটি বিষয় ভারতের পার্সপেক্টিভে, একটি হচ্ছে মালাক্কা প্রণালী এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। মালাক্কা প্রণালী নিয়ে অনেক আলোচনা হয়েছে। মালাক্কা প্রণালী চীনের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ভাবুন, পৃথিবীর সবচেয়ে ব্যস্ত সমুদ্র বন্দরগুলোর একটি, যেখানে প্রতিদিন শত শত জাহাজ এ পথ দিয়ে চলাচল করছে। মধ্যপ্রাচ্যের তেল, এশিয়ার কাঁচামাল, চীনের শিল্প কারখানার জন্য প্রয়োজনীয় জ্বালানি, সবকিছুর বড় একটি অংশ এই সংকীর্ণ জলপথ অতিক্রম করে। যদি এই পথে কোনো কারণে সমস্যা সৃষ্টি হয় বা বন্ধ হয়ে যায় পথটি, বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা লাগতে পারে। চীনের অর্থনীতিতে ব্যাপক এর প্রতিক্রিয়া পড়বে। চীনের একটি বড় দুর্বলতার জায়গা হলো এই মালাক্কা প্রণালী। তাদের আমদানি করা বিপুল পরিমাণ তেল ও গ্যাস এই মালাক্কা প্রণালীর উপর নির্ভরশীল। বহু আন্তর্জাতিক বিশ্লেষক এই নির্ভরতাকেই চীনের মালাক্কা ডিলেমা নামে উল্লেখ করেছেন। অর্থাৎ যদি কোনো বড় সংঘাতের সময় এই সমুদ্রপথ বাধাগ্রস্ত হয় তাহলে চীনের জ্বালানি সরবরাহ ও অর্থনীতি মারাত্মকভাবে চাপের মুখে পড়তে পারে। এ কারণেই চীন বিকল্প পথ তৈরি করতে চেয়েছে, এবং সাম্প্রতিক সময়ে চীনে প্রধানমন্ত্রী তারেক রহমান সফরের মাধ্যমে যে প্রস্তাবটি বাংলাদেশের কাছে দেয়া হয়েছে বাংলাদেশকে, সেটি হচ্ছে যে চীন মায়ানমার বাংলাদেশ করিডোর। এটিও সেই পরিকল্পনার অংশ। মালাক্কা প্রণালী কোনোভাবে যদি বাধাগ্রস্ত হয়, সংকটের মধ্যে পড়ে, চীন যেন তার যে পরিবহন, তার যে অর্থনৈতিক কার্যক্রম এমনকি সামরিক যে সরঞ্জাম, সেটা যেন চীন মিয়ানমার বাংলাদেশ করিডোর হয়ে বঙ্গোপসাগর হয়ে সেটি যেন চালু রাখতে পারে, এটিও তার পরিকল্পনার একটি বড় অংশ। এর সাথে যুক্ত হয়েছে ভারতের সবচেয়ে বড় কৌশলগত সম্পদ আন্দামান ও নিকোবর। আমরা যদি মানচিত্রের দিকে লক্ষ্য রাখি তাহলে দেখব যে ভারতের মূল ভূখণ্ড থেকে অনেক দূরে এই অবস্থান করছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।
কিন্তু এর অবস্থান এমন যে এটা মালাক্কার প্রণালীর নীতিকে নজর রাখার জন্য ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভৌগোলিক জায়গা। ভারত বহু বছরের ধরেই, অনেক বছর ধরে এখানে বিমান ঘাঁটি, নৌঘাঁটি, নজরদারি ব্যবস্থা এবং যৌথ সামরিক সক্ষমতা বাড়িয়ে যাচ্ছে। এখন পর্যন্ত ট্রেডিশনাল পদ্ধতিতে ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী নিজস্ব কমান্ড আছে, আলাদা আলাদা কমান্ড আছে, এটা প্রত্যেক দেশে আছে। কিন্তু যখন একটা কঠিন যুদ্ধ লাগে বা বড় যুদ্ধ হয়, তখন এই যে আলাদা আলাদা পরিকল্পনা বা আলাদা আলাদা কমান্ডের অধীনে যুদ্ধ করা, এটি খুব কঠিন হয়ে যায়, এটির একটা সমস্যা তৈরি করে এবং সেই যুদ্ধটা ধীর গতির হয়ে যায়। ধরুন কোনো সংকট দেখা দিল, সেনাবাহিনীর তথ্য চাইছে, বিমান বাহিনী আলাদা পরিকল্পনা করছে, নৌবাহিনী অন্য নির্দেশনার অপেক্ষায়, এতে মূল্যবান সময় নষ্ট হতে পারে। এই সমস্যার সমাধান হিসেবেই ভারত ইন্টিগ্রেটেড থিয়েটার কমান্ড গঠনের পরিকল্পনা নিয়েছে। মানে এর লক্ষ্য হলো যে একজন থিয়েটার কমান্ডের অধীনে সংশ্লিষ্ট অঞ্চলের 3 বাহিনীকে সমন্বিতভাবে পরিচালনা করা। ভারতের এই সম্ভাব্য থিয়েটারগুলো কি হতে পারে? প্রতিরক্ষা বিশ্লেষকরা সাধারণত কয়েকটা সম্ভাব্য ভারতের থিয়েটার কমান্ডের কথা বলেন। যেমন এর একটা হচ্ছে পশ্চিমাঞ্চল, যেখানে মূল নিরাপত্তার মনোযোগ পাকিস্তান। উত্তর বা উত্তর পূর্বাঞ্চল, যেখানে চীনের সীমান্তের উত্তেজনা চলছে সেটাই। সামুদ্রিক থিয়েটার, যার কেন্দ্র ভারত মহাসাগর, আন্দামান নিকোবর এবং আশেপাশের সমুদ্রপথ। এখন আসা যাক যে বাংলাদেশের সাথে ভারতের এই থিয়েটার অফ কমান্ডের কি সম্পর্ক, সেটি নিয়ে আলোচনায়। ভৌগোলিক কারণে বাংলাদেশ ভারতের উত্তর পূর্বাঞ্চল ও শিলিগুড়ি করিডোরে খুব কাছাকাছি। তাই ভারত যখন উত্তর পূর্বাঞ্চলে যোগাযোগ, সড়ক, রেল, টার্মিনাল বা লজিস্টিক উন্নত করে, তখন তা বাংলাদেশের পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করে এবং এখানেও সেটি নিয়ে আলোচনা হয়। কিন্তু একটি বিষয় মনে রাখা খুব জরুরি, যে ভারতের প্রকাশ্য নিরাপত্তার নথিতে এখন পর্যন্ত চীন এবং পাকিস্তান সবচেয়ে বেশি গুরুত্ব পায় এবং প্রধান সামরিক প্রতিদ্বন্দ্বী হিসেবে তারা চীন এবং পাকিস্তান কি মনে করে। বাংলাদেশকে এখনো তারা সেভাবে ভাবে না। কিন্তু 24শে আগস্টে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং যেটি এখনো চলমান রয়েছে, তাতে কোনো কোনো সামরিকবিদ বা সামরিক যা কূটনীতিক, তারা কিন্তু এটিরও একটা গুরুত্বপূর্ণ মনে করছেন যে বাংলাদেশকে সেই অর্থে আনুষ্ঠানিক সামরিক প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করা হয়নি, এটি সত্য। কিন্তু কখনো যদি দুই দেশের সামরিক সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে সীমান্তে যদি নিরাপত্তা পরিস্থিতি তৈরি হয় বা একটা অবস্থান তৈরি হয়, তাহলে ভারত নিরাপত্তা, নজরদারি, অবকাঠামো উন্নয়নের যে বিষয়টি, সেটি কিন্তু স্বাভাবিকভাবেই গ্রহণ করবে। দক্ষিণ এশিয়ার নতুন যে ভূ রাজনীতি, তাতে কি যুদ্ধ অনিবার্য হয়ে পড়ছে? চীনের সাথে ভারতের যে সম্পর্ক বা পাকিস্তানের যে সম্পর্ক, সাম্প্রতিক বাংলাদেশের যে পরিস্থিতি, চীনের সাথে বাংলাদেশের যে এক ধরনের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার প্রয়াস এবং ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, তাতে কি সামনে যুদ্ধ আসছে এবং ভারত কি আসলে যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করছে? ভারত কেন এত দ্রুত সামরিক কাঠামো বদলাতে চাচ্ছে বা গঠন করছে? এর উত্তর খুঁজতে হলে গত 1 দশকের ঘটনাগুলোর দিকে আসলে আমাদের চোখ দিতে হবে। গত 1 দশকে নানা ঘটনা ঘটে গেছে এই অঞ্চলে। উত্তরে চীনের সাথে সীমান্ত উত্তেজনা ভারতের, পশ্চিমে পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের যে এক ধরনের বৈরিতা, ভারত মহাসাগরে চীনের যে ক্রমবর্ধমান উপস্থিতি, আর সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়ার যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, সেটা কিন্তু একটা ভারতের জন্য নতুন বাস্তবতা তৈরি করেছে। ভারত বাংলাদেশ সম্পর্কের পরিবর্তন কি নিরাপত্তার হিসাব বদলে দিচ্ছে? বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন কি ভারতের সামরিক পরিকল্পনায় কোনো প্রভাব ফেলছে? এর উত্তর হলো, ভূ রাজনীতিতে কোনো প্রতিবেশী দেশকে সম্পূর্ণ উপেক্ষা করা যায় না। ভারত এটা জানে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের অবস্থান এমন যে বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক ভারতের জন্য কৌশলগতভাবে খুব গুরুত্বপূর্ণ। যদি দুই দেশের সম্পর্কের উত্তেজনা বাড়ে, তাহলে সীমান্তের নজরদারি, অবকাঠামো উন্নয়ন, গোয়েন্দা তৎপরতা এবং সামরিক প্রস্তুতির মাত্রা বাড়বে। কিন্তু এখান থেকে সরাসরি যে যুদ্ধের সিদ্ধান্তে ভারত পৌঁছে যাবে বা যুদ্ধ করবে, সেটি বলাটা এই মুহূর্তে তথ্যভিত্তিক হবে না। রাষ্ট্রগুলো সাধারণত সম্ভাব্য ঝুঁকির প্রয়োজনে প্রস্তুতি নেয়, এটাই সব রাষ্ট্রেরই দায়িত্ব। ভারত হয়তো সে কাজটাই করছে। চীন, পাকিস্তান ও বাংলাদেশ তাদের একই সমীকরণের মধ্যে নিয়ে এসে
ভারতের নিরাপত্তা পরিকল্পনায় চীন ও পাকিস্তান বহুদিন ধরেই প্রধান সামরিক চ্যালেঞ্জ, এটা আগেও বলেছি। বাংলাদেশের অবস্থানটা একটু ভিন্ন। বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘ সীমান্ত রয়েছে, গভীর অর্থনৈতিক সম্পর্ক আছে, বহু সহযোগিতামূলক ক্ষেত্র কিন্তু আছে। তবে ভৌগোলিক বাস্তবতার কারণে বাংলাদেশ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় নিরাপত্তার হিসেবের একটা গুরুত্বপূর্ণ অংশ, এটাও কিন্তু ভারত মনে করে। অর্থাৎ বাংলাদেশকে চীন বা পাকিস্তানের মতো সামরিক প্রতিদ্বন্দ্বী হিসেবে ভারত দেখছে না, মানে বা তারা যে এমন দাবি করছে তা নয়, এটা প্রকাশ্য কোনো প্রমাণও নেই। কিন্তু কোনো নিরাপত্তা পরিকল্পনায় ভৌগোলিক অবস্থানকে কখনো উপেক্ষা করা যায় না। ভারত কি নতুন থিয়েটার ওয়ার তৈরি করছে? উত্তর হলো, ভারত তার সামরিক কাঠামোকে আধুনিকায়ন করছে এবং সম্ভাব্য একাধিক ফ্রন্টে সমন্বিতভাবে কাজ করার সক্ষমতা গড়ে তুলছে। এর মধ্যে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা, উত্তর পূর্বাঞ্চলের অবকাঠামো, আন্দামান নিকোবরের সামুদ্রিক অবস্থান এবং সমন্বিত কমান্ড ব্যবস্থা সবই গুরুত্বপূর্ণ উপাদান। তবে এগুলোকে সরাসরি কোনো একটি দেশের বিরুদ্ধে আসন্ন যুদ্ধের প্রমাণ হিসেবে দেখাটা ঠিক হবে না। ভূ রাজনীতির একটি মৌলিক সত্য হলো যে শক্তিশালী রাষ্ট্রগুলো যুদ্ধ শুরু করার জন্যই শুধু প্রস্তুতি নেয় না, অনেক সময় যুদ্ধ এড়ানোর জন্য প্রস্তুতি নেয়। এটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ এটা এক ধরনের চাপ তৈরি করে প্রতিপক্ষের কাছে তাদের এই প্রস্তুতিটা, সামরিক প্রস্তুতিটা, যেটা সামরিক ভাষায় ডেটারেন্ট বলে। সামরিক বিদ্যা একটা কথা আছে যে প্রস্তুতহীন রাষ্ট্র সংঘাতকে আমন্ত্রণ জানায়। অর্থাৎ আপনি যদি প্রস্তুত না থাকেন তাহলে সংঘাত, আপনার শত্রুপক্ষ আপনার উপর চাপিয়ে দিতে পারে, আপনাকে আক্রমণ করতে পারে। যে কারণে সবসময় সামরিক বিদ্যায় প্রস্তুতিটা খুব গুরুত্বপূর্ণ। আর প্রস্তুত রাষ্ট্র অনেক সময় যুদ্ধ ছাড়াই নিজের স্বার্থ রক্ষা করে চলতে পারে, এটা খুব বড় একটি সত্য। হয়তো এই কারণেই আজকের পৃথিবীতে সবচেয়ে বড় যুদ্ধগুলো শুরু হওয়ার আগেই এক ধরনের লড়াই চলে। সেই লড়াইটা চলে মানচিত্রে, কূটনীতিতে, অর্থনীতিতে, প্রযুক্তিতে এবং সামরিক পরিকল্পনার টেবিলে। সেখানেই আসলে জন্ম নেয় নতুন থিয়েটার অব ওয়ার। দর্শক, আপনার কি মনে হয় বাংলাদেশকে শায়েস্তা করার জন্য ভারত এ ধরনের যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে তার সীমান্তে, নাকি ভারতের বৃহত্তর পরিকল্পনার অংশ এটি বাংলাদেশের জন্য খুব ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে? আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন। আর এ ধরনের ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। মাঝে মধ্যেই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা করব। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করবেন। ভালো থাকুন।